সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি হেমকুসুম রায়, প্রভাষক হিসাব বিজ্ঞান, শতাবগঞ্জ সরকারি কলেজ, বোচাগঞ্জ, দিনাজপুর। ক্লাস রুটিন অনুযায়ী আমি আজকে উপস্থিত হয়েছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় ভাগ জাবেদা নিয়ে আলোচনা করব আজকে। জাবেদার অর্থ ও সংজ্ঞা। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব চক্রের প্রথম ধাপ বা পর্যায় হলো জাবেদা, অর্থাৎ জাবেদাকে প্রাথমিক বহি বলা হয়। ব্যবসা প্রতিষ্ঠানে লেনদেন সংঘটিত হওয়া মাত্রই দ্বৈত সত্তায় বিশ্লেষণপূর্বক ডেবিট ক্রেডিটে বিন্যস্ত করে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এর ফলে ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি ব্যবসায়ের প্রতিটি লেনদেন সম্পর্কে ধারণা পেয়ে থাকে। জাবেদার ইংরেজি শব্দ হলো জার্নাল, যা ফরাসি জার শব্দ থেকে উদ্ভূত হয়েছে। জারের ফরাসি শব্দের অর্থ হলো দিন। এ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো ডে বুক বা হিসাবের দৈনিক বই। সুতরাং জার্নাল বা জাবেদা হচ্ছে এমন একটি হিসাব বই যেখানে দৈনন্দিন লেনদেনগুলোকে প্রাথমিক পর্যায়ে লিপিবদ্ধ করা হয়। কোনো প্রতিষ্ঠানে প্রতিনিয়ত লেনদেন সংগঠিত হয়ে থাকে। দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী আর্থিক লেনদেনগুলোকে চিহ্নিত করে সেগুলো প্রথমে জাবেদা হতে লিপিবদ্ধ করা হয়, জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয়, পরবর্তীতে সেগুলোকে খতিয়ানে স্থানান্তর করা হয়। অর্থাৎ দৈনন্দিন আর্থিক লেনদেনসমূহের প্রত্যেকটিকে সংশ্লিষ্ট হিসাব খাতে একটিকে ডেবিট এবং অপরটিকে সমপরিমাণ অর্থ দ্বারা ক্রেডিটে বিন্যস্ত করে উপযুক্ত কারণ বর্ণনা করে তারিখের ক্রমানুসারে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয়, তাকে জাবেদা বলা হয়। অর্থাৎ জাবেদা হলো দৈনন্দিন লেনদেনগুলোকে তারিখের ক্রমানুসারে যে বইতে লিপিবদ্ধ করা হয় এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করা হয়, তাই হলো জাবেদা। জাবেদার বৈশিষ্ট্য। জাবেদার কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো দেখলেই জাবেদা চিহ্নিত করতে পারি। জাবেদার বৈশিষ্ট্যের মধ্যে জাবেদাকে প্রাথমিক বই বলা হয়, দৈনন্দিন বই বলা হয়। দ্বৈত সত্তা জাবেদার একটি অন্যতম বৈশিষ্ট্য। জাবেদার বিভক্তিকরণ, সময়ানুক্রমিক সহকারী হিসাবের বই, টাকার পরিমাণ, গাণিতিক শুদ্ধতা যাচাই। গাণিতিক শুদ্ধতা যাচাই হলো জাবেদা প্রস্তুত করে আমরা খতিয়ান প্রস্তুত করি। খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে আমরা রেওয়ামিল প্রস্তুত করি। আর রেওয়ামিল প্রস্তুত করলে রেওয়ামিলের মাধ্যমে আর্থিক অবস্থা, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এবং সম্পদের পরিমাণ, আয়ের বিবরণী ইত্যাদি প্রস্তুত করে আমরা গাণিতিক শুদ্ধতা যাচাই করে থাকি। জাবেদা প্রস্তুত করার সময় আমাদের জাবেদার নির্দিষ্ট একটি ছক রয়েছে। আমি এখন একটি অঙ্কের মাধ্যমে জাবেদা আমি সম্পূর্ণ করব। পুরো অঙ্কটি আমি তুলে দিয়েছি বোর্ডে, সৃজনশীল প্রশ্নে রয়েছে। অঙ্কটি তোমরা এক নজর দেখে নাও। মিস্টার তাসিন একজন আইনজীবী। 2018 সালের 1 জানুয়ারি তারিখে তিনি নগদ 40,000 টাকা এবং 20,000 টাকার আসবাবপত্র নিয়ে আইন ব্যবসা আরম্ভ করেন। তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ। জানুয়ারি 4, সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো 20,000 টাকা। জানুয়ারি 8, আইন সংক্রান্ত বই ক্রয় 5,000 টাকা। জানুয়ারি 10, একজন মক্কেলের নিকট থেকে 5,000 টাকার অগ্রিম চেক পাওয়া গেল। জানুয়ারি 12, অফিসের যাতায়াতের জন্য একখানা মোটরসাইকেল ক্রয় 25,000 টাকা। জানুয়ারি 16, ব্যাংক থেকে নিজ প্রয়োজনে উত্তোলন 2,000 টাকা। জানুয়ারি 20, আইন সহকারীর বেতন প্রদান চেক মারফত 5,000 টাকা। জানুয়ারি 23, আইন সমিতির মাসিক চাঁদা প্রদান 1,000 টাকা। জানুয়ারি 28, অফিস ঘরের ভাড়া প্রদান 4,000 টাকা। এখন করণীয় অর্থাৎ সৃজনশীল যে আমাদের প্রশ্নগুলো থেকে থাকে, করণীয়র মধ্যে রয়েছে মিস্টার তাসিনের 1 জানুয়ারি তারিখের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। ক্ষয়ে বলেছে মাসান্তে মিস্টার তাসিনের ব্যাংক ব্যালেন্সের পরিমাণ নির্ণয় করো। গয়ে বলেছে জানুয়ারি 4 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত লেনদেনের জাবেদা দাখিলা দেখাও।
এখন আমরা আমাদের করণীয় অনুযায়ী সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রথমে বলেছে মিস্টার তাসিনের 1 জানুয়ারি তারিখের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। অঙ্কটি বোর্ডে আমি তুলে দিয়েছি, তোমরা পূর্বেই লক্ষ্য করবে এবং পরে নিজে নিজেই অঙ্কটি দেখে প্র্যাকটিস করতে পারবে। তাহলে প্রথমে আমাদের ক নম্বরে ছিল সমাধান মিস্টার তাসিনের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। ক আমি বলে দিয়েছি, অঙ্ক করার সময় অবশ্যই আমরা হেডিং লিখব। মিস্টার তাসিনের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। আচ্ছা, আমরা ছকের মাধ্যমে করব। ছক টেনে নেই। প্রথমে তারিখ, বিবরণ, টাকা। তারিখ, বিবরণ, টাকা। তারিখ, বিবরণ, টাকা। 1 তারিখে বলেছে, জানুয়ারির 1 তারিখে বলেছে মিস্টার তাসিন একজন আইনজীবী 2018 সালের 1 তারিখে তিনি নগদ 40,000 টাকা এবং 20,000 টাকার আসবাবপত্র নিয়ে আইন ব্যবসা আরম্ভ করেন। অর্থাৎ আমাদের মূলধন হলো জানুয়ারি 1 তারিখে নগদ টাকা কত? 40,000 টাকা এবং 1 তারিখে আসবাবপত্র 20,000 টাকা। মূলধন বলতে বোঝায় প্রতিষ্ঠানের মালিক যে সম্পত্তি নিয়ে ব্যবসা শুরু করেন সেটি হলো মূলধন। তাহলে আমাদের মূলধনের পরিমাণ দাঁড়ালো 60,000 টাকা। অর্থাৎ মিস্টার তাসিনের প্রারম্ভিক মূলধনের পরিমাণ দাঁড়ালো 60,000 টাকা। এখন আমাদের খয়ে বলেছে মাসান্তে মিস্টার তাসিনের ব্যাংক ব্যালেন্সের পরিমাণ নির্ণয়। খয়ে বলেছে মিস্টার তাসিনের ব্যাংক ব্যালেন্সের পরিমাণ নির্ণয়। ব্যাংক ব্যালেন্সের পরিমাণ বলতে ব্যাংকে যে পরিমাণ টাকা জমা থাকে সেখান থেকে যদি উত্তোলন করা হয় সেটা মাইনাস দিয়ে যে উদ্বৃত্ত থাকবে সেটাই ব্যাংক ব্যালেন্স। তাহলে আমরা লেনদেনগুলো পড়ে দেখব এখানে কোন কোন লেনদেনে ব্যাংকে জমা করা হয়েছে এবং কোন কোন লেনদেনে ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে বা ব্যাংক থেকে টাকা খরচ করা হয়েছে। এখানে বলেছে 4 তারিখে বলেছে সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো। সোনালী ব্যাংক এখানে ব্যক্তিবাচক হিসাব যদি ধরি সেক্ষেত্রে সোনালী ব্যাংক গ্রহীতা ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো অর্থাৎ ব্যাংকে জমা দেওয়া হলো
তাহলে ব্যাংক বেড়ে গেল। তাহলে আমরা 4 তারিখে জানুয়ারি 4 আমরা ছক করে অঙ্ক করব। ব্যাংক জমা থেকে ব্যাংক উত্তোলন বিয়োগ দিলে ব্যাংক ব্যালেন্স বের হবে। বিবরণ, টাকার পরিমাণ, এখানে তারিখ, বিবরণ, টাকা। জানুয়ারি 4 আমরা পূর্বে লিখব ব্যাংকে জমা, ব্যাংকে জমা। তাহলে জানুয়ারি 4, জানুয়ারি 4-এ সোনালী ব্যাংকে হিসাব খোলা হল। সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো। সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকা। 20,000 টাকা। 10 তারিখে বলেছে একজন মক্কেলের নিকট থেকে 5,000 টাকা অগ্রিম চেক পাওয়া গেল। এখানে একটু বিষয়ে জানিয়ে দিই, যখন চেকের কথা বলবে তখনই ব্যাংক সংক্রান্ত লেনদেন। চেক পাওয়া গেল অর্থাৎ ব্যাংকে টাকা বেড়ে গেল। তাহলে চেক পাওয়া গেল, একজন মক্কেলের নিকট থেকে অগ্রিম চেক প্রাপ্তি। তাহলে আমাদের এটা ব্যাংকে জমা হবে 10 তারিখে। মক্কেলের নিকট থেকে চেক প্রাপ্তি। মক্কেলের নিকট থেকে চেক প্রাপ্তি। টাকা আমাদের 5,000 টাকা। 5,000 টাকা। এখানে আরেকটি ঘর টানব, টাকা। হ্যাঁ, তাহলে আমাদের টোটাল টাকা হলো 25,000। 25,000, এটি হলো আমাদের মোট চেক প্রাপ্তি। মোট চেক প্রাপ্তি, মোট চেক প্রাপ্তি 25,000 টাকা। এখন আমরা কি করব, মোট চেক প্রাপ্তি থেকে উত্তোলন বাদ দিব, উত্তোলন বিয়োগ দেব, তাহলে আমাদের ব্যাংক ব্যালেন্স বের হবে। তাহলে বাদ দিব ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন। জানুয়ারি 16 তারিখে বলেছে ব্যাংক থেকে নিজ প্রয়োজনে উত্তোলন 2,000 টাকা। জানুয়ারি 16 তারিখে নিজ প্রয়োজনে উত্তোলন মানে মালিকের নিজের প্রয়োজনে, নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। কত টাকা? 2,000 টাকা। 2,000 টাকা। আচ্ছা, তারপরে বলেছে 20 তারিখে আইন সহকারীর বেতন প্রদান চেক মারফত। চেক মারফত অর্থাৎ ব্যাংক কমে যাবে বা ব্যাংকের খরচ। ব্যাংক থেকে আইন সহকারীর বেতন প্রদান, আইন সহকারীর বেতন প্রদান কত তারিখে? 20 তারিখে। 20 তারিখে আইন সহকারীর বেতন প্রদান, আইন সহকারীর বেতন প্রদান, আইন সহকারীর বেতন প্রদান কত টাকা? 5,000 টাকা। তাহলে আমাদের মোট হলো 7,000 টাকা। 7,000 টাকা ব্যাংকের খরচ, এটা আমরা মাইনাস করব
25,000 থেকে 7,000 মাইনাস করলে আমাদের 18,000 টাকা থাকে। এই 18,000 টাকা হলো আমাদের ব্যাংক ব্যালেন্স। 18,000 টাকা আমাদের ব্যাংক ব্যালেন্স, অর্থাৎ ব্যাংক জমা থেকে ব্যাংক উত্তোলন বিয়োগ করলে আমাদের ব্যাংক ব্যালেন্স বের হবে। 3 নম্বরে বা গ প্রশ্নে বলেছে জানুয়ারি 4 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। জানুয়ারির 4 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত লেনদেনগুলোর জাবেদা দাখিলা। তাহলে আমরা খ করলাম, এখন গ করব। জাবেদা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই জাবেদার হলো হিসাব চক্রের প্রথম ধাপ। জাবেদার পরে আমরা খতিয়ান করি, তারপরে রেওয়ামিল করি। আমরা এখন গ নম্বর করব। গয়ে বলেছে 4 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত লেনদেনের জাবেদা। গ লেনদেনের জাবেদা দাখিলা। ওকে, জাবেদা করতে গেলে আমাদের ঘর ছক কাটতে হবে। জাবেদার ঘর মোট 5টি। জাবেদার ঘর কাটতে হবে। একটি হলো তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারিখ, হিসাব শিরোনাম বা ব্যাখ্যা বা বিবরণ লেখা যাবে হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, টাকা, ডেবিট টাকা, ক্রেডিট। এখন আমাদের জাবেদা করতে হবে। 4 তারিখে বলেছে সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো 20,000 টাকা। পূর্বেই আমি বললাম সোনালী ব্যাংকে আমরা ব্যক্তিবাচক হিসাব যদি ধরি তাহলে ব্যাংক এখানে গ্রহীতা, সেক্ষেত্রে সোনালী ব্যাংক হিসাব ডেবিট। আর যদি সম্পত্তিবাচক হিসাব ধরি তাহলে সেক্ষেত্রে সোনালী ব্যাংকের যদি সম্পদ ধরা হয় তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। তাই সোনালী ব্যাংক হবে ডেবিট এবং ব্যাংকে জমা দেওয়া হলো টাকা অর্থাৎ নগদ টাকা চলে যাওয়াতে নগদান হিসাব ক্রেডিট। তাহলে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট। 2018 জানুয়ারি 4 আমরা লিখব সোনালী ব্যাংক হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব। আমরা যখন ক্রেডিট লেনদেনটি লিখব তখন একটু ডান পাশে লিখব নগদান হিসাব। তাহলে সোনালী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা।
20,000 টাকা। আচ্ছা, এখানে আমরা ব্যাখ্যা লিখব, খুব সংক্ষিপ্ত ব্যাখ্যা। এখানে লিখব সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো। হিসাব খোলা হলো, খুব সংক্ষিপ্ত লিখব, যেন এই ব্যাখ্যাটা দ্বারাই, ব্যাখ্যাটা পড়ে বা দেখে লেনদেনটা স্পষ্ট বুঝতে পারি। যার কারণে আমাদের ব্যাখ্যা অবশ্যই দিতে হবে এবং আমরা এটা ক্লোজ করে দেব। 8 তারিখে বলেছে আইন সংক্রান্ত বই ক্রয়। 8 তারিখে, 8 তারিখে, জানুয়ারি 8 তারিখে বলেছে আইন সংক্রান্ত বই ক্রয়। আইন পাঠাগার হিসাব, অর্থাৎ এখানেও সম্পদ, আইন পাঠাগার, আইন সংক্রান্ত বই ক্রয়, সম্পদ বেড়ে গেল, তাই ডেবিট, এবং নগদ টাকা দিয়ে আমরা সম্পদ ক্রয় করাতে নগদান হিসাব ক্রেডিট। তাহলে আইন পাঠাগার হিসাব, আইন পাঠাগার হিসাব, আইন পাঠাগার হিসাব ডেবিট এবং নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। 5,000 টাকা ডেবিট, ক্রেডিট হলো 5,000 টাকা। আচ্ছা, এখানে আমরা লিখব সংক্ষেপে ব্যাখ্যা, আইন সংক্রান্ত বই ক্রয়, আইন সংক্রান্ত বই ক্রয়। এই ছোট্ট ব্যাখ্যাটার দ্বারা আমরা পুরো লেনদেনটা বুঝতে পারবো, তাই জাবেদায় ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে বলেছে 10 তারিখে বলেছে একজন মক্কেলের নিকট থেকে 5,000 টাকা অগ্রিম চেক পাওয়া গেল। এখানে মক্কেলের কাছ থেকে অগ্রিম চেক পাওয়া গিয়েছে, অর্থাৎ ব্যাংক সংক্রান্ত লেনদেন, ব্যাংক বৃদ্ধি পেয়েছে এবং মক্কেল সেবা প্রদান করেছে, কিন্তু এটা অগ্রিম অর্থাৎ অনুপার্জিত সেবা আয়। তাহলে আমরা আমাদের জাবেদাটা হবে ব্যাংক হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা আয় হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা আয় হিসাব ক্রেডিট। কত তারিখে? 10 তারিখে। ব্যাংক হিসাব ডেবিট, অনুপার্জিত সেবায়, অনুপার্জিত সেবা আয়, অনুপার্জিত সেবা আয় হিসাব। টাকা হলো 5,000 টাকা। টাকা আমরা ছোট্ট করে ব্যাখ্যা দেব চেকের মাধ্যমে অগ্রিম সেবা গ্রহণ। চেকের মাধ্যমে অগ্রিম সেবা গ্রহণ, চেকের মাধ্যমে অগ্রিম সেবা গ্রহণ। সুন্দর করে ক্লোজ করে দেব। অর্থাৎ জাবেদা দুটি পক্ষ আমরা নির্ধারণ করব, হিসাব খাত নির্ণয় করব, ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে জাবেদা প্রস্তুত করব। 12 তারিখে বলেছে নগদে মোটরসাইকেল ক্রয় করা হলো। 12 তারিখে বলেছে নগদে মোটরসাইকেল ক্রয়। এখানেও মোটরসাইকেল সম্পদ, তাহলে মোটরসাইকেল হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট কত টাকা? 25,000 টাকা।
25,000 টাকা। সুন্দর করে ব্যাখ্যা দেব। নগদে মোটরসাইকেল ক্রয়, নগদে মোটরসাইকেল ক্রয়, এটা আমরা ক্লোজ করে দেব। আচ্ছা, তারপরে আমি যেহেতু করে দিয়েছি অঙ্কটা, সেহেতু আমি পরবর্তী লেনদেনগুলো করে দিই। 12 তারিখ পর্যন্ত করেছি। হ্যাঁ, 16 তারিখে বলেছে ব্যাংক থেকে নিজ প্রয়োজনে উত্তোলন। ব্যাংক থেকে নিজ প্রয়োজনে উত্তোলন 16। ব্যাংক থেকে নিজ প্রয়োজনে উত্তোলন অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব সোনালী ব্যাংক হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট সোনালী ব্যাংক হিসাব। সোনালী ব্যাংক থেকে টাকা কমে যাওয়াতে সোনালী ব্যাংক হিসাব ক্রেডিট। 16 তারিখে টাকার পরিমাণ 2,000 টাকা। 2,000 টাকা। আচ্ছা, আমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা হবে ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন। আচ্ছা, 16 তারিখের পরে 20 তারিখে বলেছে আইন সহকারীর বেতন প্রদান চেক মারফত। আইন সহকারীর বেতন প্রদান চেক মারফত। চেক মারফত মানে বেতন প্রদান করা হয়েছে অর্থাৎ খরচ, যাবতীয় খরচ ডেবিট, এবং বেতন প্রদান করা হয়েছে ব্যাংক থেকে, ব্যাংকের টাকা কমে গেছে, তাই ব্যাংক হিসাব হবে ক্রেডিট। তাহলে বেতন খরচ হিসাব ডেবিট, সোনালী ব্যাংক হিসাব ক্রেডিট। বেতন খরচ হিসাব ডেবিট, সোনালী ব্যাংক হিসাব ক্রেডিট। সোনালী ব্যাংক হিসাব ক্রেডিট। সংক্ষিপ্ত ব্যাখ্যা দেব। লেনদেনটি বলেছে অর্থাৎ চেকে বেতন প্রদান করা হলো। চেকে বেতন প্রদান করা হলো। চেকে বেতন প্রদান করা হলো। এটি ক্লোজ করে দিলাম। 20 তারিখের টাকার পরিমাণ 5,000 টাকা। 20 তারিখের টাকার পরিমাণ 5,000 টাকা। হুম, 20 তারিখের পরে বলেছে 23 তারিখ আইন সমিতির মাসিক চাঁদা প্রদান। আইন সমিতির মাসিক চাঁদা প্রদান, এটিও একটি খরচ, যাবতীয় খরচ ডেবিট, এবং এখানে নগদ টাকা প্রদান করা হয়েছে। নগদ টাকা চলে যাওয়ায় সম্পত্তি হ্রাস পায়, তাই নগদান হিসাব ক্রেডিট। তাহলে আইন সমিতির চাঁদা খরচ 23 তারিখ। আইন সমিতির চাঁদা প্রদান ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যা। আচ্ছা, ব্যাখ্যা দেব আইন সমিতির চাঁদা প্রদান। সমিতির চাঁদা প্রদান খুব সংক্ষেপে লিখব, যেন ব্যাখ্যাটা দেখলে আমরা লেনদেনটি পূর্ণাঙ্গ বুঝতে পারি। টাকার পরিমাণ 1,000 টাকা।
26 23 তারিখে 28 তারিখে বলছে অফিস ঘরের ভাড়া প্রদান। অফিস ঘরের ভাড়া প্রদান, এখানেও আমাদের খরচ 28 তারিখে। তাহলে ভাড়া প্রদান অর্থাৎ অফিস ভাড়া প্রদান, অফিস ভাড়া, অফিস ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট নগদে অফিস ভাড়া প্রদান। মোট টাকা 4,000 টাকা। 28 তারিখের খরচ 4,000 টাকা। এখন আমরা সম্পূর্ণ অঙ্কের টাকার পরিমাণ যোগ করব। পুরো অঙ্কটির টাকার পরিমাণ যোগ করে আমরা এখানে হিসাব ক্লোজ করে দেব। বিশ, 30, 40, 50, 50, 55, এখানে দাঁড়ায় 70,000 টাকা। 70,000 টাকা। আমরা অবশ্যই জাবেদা করার পরে টাকার পরিমাণ যোগ করব। অনেকেই যোগ করে না, কিন্তু অবশ্যই আমরা টাকার পরিমাণ যোগ করব। এভাবে আমরা পরবর্তী যেগুলো জাবেদা সমস্যায় দেওয়া রয়েছে সৃজনশীল প্রশ্নে, তোমরা সূত্র অনুযায়ী কমপ্লিট করতে পারবে, সমাধান করতে পারবে। আর আমি আরেকটি কথা বলে রাখি যে প্রত্যেকটি অধ্যায়ের যতগুলো উদাহরণ রয়েছে, তোমরা শুরুতেই এই উদাহরণগুলি আগে প্র্যাকটিস করবে। দেখা যাবে যে এই উদাহরণের সাথে সমস্যা যতগুলো রয়েছে সবগুলোই তোমরা মিলিয়ে নিতে পারবে। উদাহরণগুলো প্র্যাকটিস করলেই সমস্যাগুলো সমাধান করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে জাবেদা আলোচনা করলাম এবং জাবেদা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে নেক্সট ক্লাসে আমরা নেক্সট অধ্যায় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।